কালকে সারা রাত জেগে জ্যামিতি আঁকা অভ্যাস করেও অদ্রিজার কিছুতেই জ্যামিতিগুলো ঠিকঠাক হচ্ছে না। অদ্রিজা পড়াশোনায় খুব ভালো, কিন্তু সবথেকে বেশি অসুবিধা হয় এই জ্যামিতি নিয়ে। ও খুব চেষ্টা করে, কিন্তু কিছুতেই এই জ্যামিতিটা ওর দ্বারা হয় না। অনেক ভালো মাস্টারের কাছে ও ভর্তি হয়েছে, কিন্তু কিছুতেই ও পারে না। অনেক চেষ্টা করেও অঙ্কতে ও কিছুতেই ৮০-র বেশি পায় না। সে কারণে ও কিছুতেই প্রথম হতেও পারছে না। এদিকে ওদের ক্লাসের অনুমিতা জ্যামিতিতে ভীষণ ভালো বলে অঙ্কতে ও অদ্রিজার থেকে বেশি নাম্বার পায়, তাই ও প্রথম হয়ে যায়, যেটার জন্য অদ্রিজা ওকে একেবারেই পছন্দ করে না। অদ্রিজা অনুমিতাকে ভীষণ রকম হিংসে করে। অনুমিতা কিন্তু কোনো দিন অদ্রিজাকে হিংসে করে না। অনুমিতা পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়েও খুব ভালো, তাই ওকে সব শিক্ষক শিক্ষিকারা খুব পছন্দ করেন। সেটাতেও অদ্রিজার খুব রাগ হয়। তাছাড়া অঙ্কের স্যার জ্যামিতি করানোর সময় যখন অনুমিতাকে ডেকে বোর্ডে জ্যামিতি করতে বলে, তখন অনুমিতা বাম হাত করে খুব তাড়াতাড়ি করে নির্ভুল জ্যামিতি এঁকে দেয়। অনুমিতা আসলে সব কাজ বাম হাতে করে, লেখা, খাওয়া, ছবি আঁকা, সবটাই। দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। এই সপ্তাহে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন গল্প। আমরা আমাদের কাছের বা দূরের অনেক মানুষের করা নানান অপরাধ বা অন্যায়কে চোখ বন্ধ করে ক্ষমা করে দিই, ভেবে নিই কী হবে তাদের বলে। তবে আমার মনে হয় কিছু অন্যায় বা কিছু অপরাধের ক্ষমা হয় না, তার জন্য কিছু না কিছু শাস্তি বরাদ্দ থাকেই, আর তাদের সেই শাস্তি পাওয়া উচিত। নাহলে তারা জীবনে কখনোই বুঝতে পারে না যে চাইলেই সবার সাথে অন্যায় বা অপরাধ করা যায় না, করলে তার জন্য কঠোর শাস্তি প্রাপ্ত থাকে। চলুন আমরা এই সপ্তাহের গল্প শুরু করি, দুই বান্ধবীর গল্প। আমাদের এই সপ্তাহের গল্প রিমা দাস রচিত কম্পাস। তাহলে চলুন শুরু করা যাক। অদ্রিজার মা ভাতের থালা নিয়ে অদ্রিজার রুমে পড়া টেবিলের সামনে একটা চেয়ার নিয়ে বসে আছে। অদ্রিজা মন দিয়ে জ্যামিতিগুলো দেখছে, আর ওর মা ওকে একটু করে খাইয়ে দিচ্ছে। মেয়ের পড়াশোনা নিয়ে এত চাপ অদ্রিজার মা বৈশালী একেবারেই পছন্দ করে না। উনি মনে করেন পড়াশোনা ভালোবাসার জিনিস, সেটা ভালোবেসে করতে হবে, এতে আবার এত চিন্তা চাপ রাত জাগার কী আছে। তবে অদ্রিজার বাবা কমলবাবু ঠিক এর উল্টো। উনি মনে করেন এখনকার দিনে পড়াশোনায় প্রথম না হলে ভবিষ্যতে জীবনে কিছুই করতে পারবে না। তাই মেয়েকে উনি সবসময় ভালো রেজাল্টের জন্য চাপ দেন। ভালো ভালো মাস্টারের বাড়িতে পড়াতে আসা, ভালো ভালো বই কিনে দেওয়া, এই বিষয় নিয়ে উনি খুব কড়া নজর রাখেন। প্রতি বছর ফাইনাল পরীক্ষার আগে উনি অদ্রিজাকে প্রথম হওয়ার কথা মনে করিয়ে দেন। অদ্রিজা আগে স্কুলে প্রথম হতো, তবে যেদিন থেকে এই অনুমিতা বলে মেয়েটা ওদের স্কুলে ভর্তি হয়েছে, সেদিন থেকে ও কিছুতেই প্রথম হতে পারছে না। এতে অদ্রিজার বাবা অদ্রিজার প্রতি দিন দিন রেগে যাচ্ছেন। কমলবাবু মেয়ে অন্তপ্রাণ, তাই মেয়েকে সেভাবে বকাঝকা করেন না, কিন্তু উনি যে মেয়ের ওপর খুশি নেই সেটা ওনার ব্যবহারেই বোঝা যায়। তাই দিন দিন অদ্রিজার অনুমিতার ওপর রাগ বাড়ছে। প্রথম প্রথম অনুমিতার সাথে অদ্রিজার খুব ভালো বন্ধুত্ব ছিল। অনুমিতার বাবা এখানের এক কারখানায় কাজ করত বলে এখানের এক কামরার একটা ছোট কোয়ার্টারে ওরা থাকতো। অদ্রিজা এক দুবার গেছেও সেখানে। অদ্রিজার পরিস্থিতি একেবারে উল্টো। ওর বাবার বিশাল ব্যবসা, সেই কারণে ওদের বাড়িটাও খুব বড়। অদ্রিজার পড়াশোনা করার জন্য নিজের পার্সোনাল একটা রুম আছে, সেখানে ওকে কেউ বিরক্ত করে না। অথচ অনুমিতা ওই একটা ঘরে মা বাবা ভাইয়ের সাথে থাকে, ওখানেই পড়ে, ওখানেই খায়, ওখানেই টিভি দেখছে, কিন্তু তাও অনুমিতা এত ভালো রেজাল্ট করছে।
অদ্রিজার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে দেখে কমলবাবু অদ্রিজার ঘরে এসে একবার অদ্রিজাকে ডেকে গেলেন। অদ্রিজা বাবার ডাক শুনে আর খাবার না খেয়ে কাঁধে ব্যাগ আর জ্যামিতির খাতাটা নিয়ে ঘরের বাইরে বের হয়ে গেল। বৈশালী দেবী কত করে ওকে ডেকে আর দুমুঠো খেতে বলল, কিন্তু ও কিছুতেই আর খেলো না। স্কুলে পৌঁছে অদ্রিজা আবার ওর জ্যামিতির খাতা নিয়ে কম্পাস দিয়ে বারবার করে আঁকা প্র্যাকটিস করছে। চিন্তায় ভয়ে ওর মাথা কাজ করছে না, মাথা একেবারে গরম হয়ে আছে। এদিকে ও দেখল অনুমিতা একদিকে দাঁড়িয়ে ওর অন্যান্য বন্ধুদের সাথে কত নিশ্চিন্ত মনে গল্প করছে, যেন কোনো চিন্তাই নেই। এই প্রতিটা পরীক্ষা অদ্রিজার বেশ ভালো হয়েছে, তবে ওর চিন্তা এই জ্যামিতি নিয়ে। পরীক্ষা তখন প্রায় শেষের দিকে, কিন্তু অদ্রিজা কিছুতেই ওর সম্পাদ্য আর উপপাদ্য মেলাতে পারছে না। হঠাৎ ওর চোখ পড়ল অনুমিতার দিকে। ও কি নিশ্চিন্তে বসে আছে। অনুমিতাকে দেখেই বোঝা যাচ্ছে যে ওর সবটা হয়ে গেছে। এদিকে নিজের হচ্ছে না, আর অন্যদিকে অনুমিতাকে এত নিশ্চিন্ত দেখে ওর আরও রাগ হচ্ছিল। আর কোনো উপায় না দেখে অদ্রিজা চুপি চুপি ব্যাগ থেকে একটা কাগজ বের করে অনুমিতার পায়ের কাছে ফেলে দিল। পরীক্ষা শেষ হওয়ার আগে টিচাররা আরেকবার যখন খাতাতে সাইন করতে আসে, তখন অনুমিতার খাতা সাইন করতে এসে দেখল ওর পায়ের কাছে একটা কাগজ পড়ে আছে। পরীক্ষায় যিনি গার্ড দিচ্ছিলেন সে টিচার অনুমিতাকে বলল, তোমার পায়ের কাছে ওটা কিসের কাগজ অনুমিতা? অনুমিতা এতক্ষণ ওই কাগজটা খেয়াল করেনি, কিন্তু এবার টিচারের কথায় ও দেখল ওর পায়ের কাছে একটা কাগজ পড়ে আছে। অনুমিতা বলল, জানি না ম্যাম। টিচার নিজে এই কাগজটা তুলে খুলে দেখল, তারপর অনুমিতার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, ও এই সব করে তাহলে তুমি প্রথম হও। অনুমিতা এই কথার কোনো মানে বুঝতে না পেরে টিচারের দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। অনুমিতার মুখের দিকে তাকিয়ে টিচার ওর সামনে সে কাগজটা তুলে ধরতেই ও দেখল পুরো সাদা একটা কাগজ জুড়ে একটা সম্পাদ্য আর একটা উপপাদ্য লেখা আছে। হাতের লেখাটা ওর নিজের। পরীক্ষার আগে অদ্রিজা ওর কাছে এসে ওকে শেষবারের মতো উপপাদ্য আর সম্পাদ্য বুঝিয়ে দিতে বলেছিল। তখন এটা অনুমিতা অদ্রিজাকে বুঝিয়েছিল। কাগজটা দেখে অনুমিতা অদ্রিজার দিকে তাকালো। পুরো ক্লাস তখন অনুমিতার দিকেই তাকিয়ে আছে। অদ্রিজাও ওর দিকে তাকিয়েছিল, কিন্তু অনুমিতার সাথে চোখাচোখি হতে ও মাথা নামিয়ে দিল। ম্যাম আবার চিৎকার করে বলল, এইসব কি অনুমিতা, উত্তর দাও। কষ্টে, ভয়ে, রাগে, লজ্জায় অনুমিতার মুখ লাল হয়ে গেছে, চোখ দুটো জলে ছলছল করছে। ম্যামের দিকে তাকিয়ে অনুমিতা যতটা সম্ভব গলাটা স্বাভাবিক রেখে বলল, এই কাগজটা আমি রাখিনি ম্যাম। তাহলে কে রেখেছে বলো? এটা তো তোমার হাতের লেখা নয়, বলো। অনুমিতা কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ এই হাতের লেখাটা আমার, কিন্তু আমি এটা এখানে রাখিনি। তাহলে কে রাখলো সেটাই বলো। খুব জোরে চিৎকার করে ম্যাম বললেন। অনুমিতা চিৎকার শুনে আরও আটকে উঠল। তারপর ভয়ে ওর সমস্ত শরীর কাঁপতে থাকে। একে একে অনেক টিচার সেখানে এসে ভিড় করে এবং প্রত্যেকেই অনুমিতার এই আচরণে অবাক হয়ে যায়। এত ভালো মেয়ে কি করে এই রকম কাজ করতে পারে সেটাই কেউ বুঝতে পারছিল না। কিন্তু হাতের লেখা অনুমিতার, কাগজটা ছিল ওরই পায়ের কাছে, তাই সব দিক থেকে এটাই প্রমাণ হয় যে কাজটা ও করেছে। পরীক্ষার হলে আর কোনো ঝামেলা যাতে না হয় তার জন্য ওকে অফিসে হেড ম্যামের ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে সব দিক চিন্তা করে ম্যাম জানান যে এইবারে পরীক্ষাতে ওকে পাশ করানো তো হবেই না, বরং ওকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ কখনো এই ধরনের কাজ করার আগে এই শাস্তির কথা ভেবে আর করার সাহস না পায়। সেদিন অনুমিতা
সব টিচারদের হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল যাতে ওকে এত বড় শাস্তি না দেওয়া হয়, কিন্তু কোনো টিচার ওর কথা শোনেনি। স্কুলের রেপুটেশনের কথা ভেবে ওনারা কেউ ঠিকমতো খোঁজ খবর না নিয়ে একটা মেয়ের ওপর এত বড় একটা শাস্তি দিয়ে দেয়। একবারও ভাবিনি যে এই মেয়েটার কী হবে। 1 বছর পর যার মাধ্যমিক পরীক্ষা, সেই ছাত্রীকে এইভাবে শাস্তি দেওয়ার আগে তাদের আরও অনেকটা ভাবা উচিত ছিল। সেদিনই অনুমিতার বাড়ির লোকজন আসে এবং তাদের নানাভাবে প্রতিটা টিচার অপমান করেন। অনুমিতা সেদিন লজ্জায় ঘৃণায় মাটির সাথে মিশে যাচ্ছিল। সেদিন স্কুল থেকে ওকে টিসি দিয়ে বের করে দেওয়া হয়। তারপর 2 মাস পর যখন রেজাল্ট বের হলো, তখন দেখা গেল অদ্রিজা প্রথম হয়েছে। আর এত বছর যার নাম সবার উপরে থাকতো, সেই নামটা আজকে নিচে লাল কালি দিয়ে লেখা আছে। সেদিন প্রথম হওয়ার রেজাল্ট নিয়ে অদ্রিজা মহা আনন্দে বাড়ি ফিরেছিল। এত বছর ধরে ও এই দিনটার জন্যই অপেক্ষা করেছে। শেষমেশ আজকে সেই দিন এসেছে। এরপর ওর আরও চাপ বেড়েছে। সামনের বছর মাধ্যমিক পরীক্ষা, তাই এই একটা বছর ওকে জীবন দিয়ে পড়াশোনা করতে হবে। তাই পড়ার সময় আরও বেশি করে ভালো ভালো টিউশন সবও নিয়েছে। মেয়ের পড়াশোনায় এই মতি দেখে কমলবাবু খুব খুশি হয়েছেন। তবে সেদিনের পর থেকে অনুমিতার আর কোনো খবর কেউ পায়নি। তবে শোনা গেছিল ও নাকি খুব অসুস্থ হয়ে গেছিল, তাই হাসপাতালে ভর্তি ছিল। তারপরে ওর বাড়ির লোক এখান থেকে ওকে নিয়ে বাইরে চলে যায়। দেখতে দেখতে একটা বছর হয়ে গেছে, কিন্তু অনুমিতার কোনো খবর কেউ পায়নি। কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা, তাই এখন স্কুলে ছুটি চলছে। এই টেস্টের পরে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। অদ্রিজার এখন নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত সময় নেই, সারাদিন খাওয়া আর পড়া। যদিও প্রি-টেস্ট পরীক্ষায় ও খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু তাও ওকে আরও ভালো রেজাল্ট করতেই হবে। সব টিচাররা বাড়িতে পড়াতে আসে না, তাই কয়েকজনের কাছে ওকে পড়তে যেতে হয়। সেদিন সন্ধ্যায় ও বাংলা টিউশন থেকে ফিরছিল। প্রতিদিন ও যে রাস্তা দিয়ে বাড়ি আসে, সে রাস্তায় এই কয়েকদিন ধরে পাইপের কাজ হচ্ছে বলে রাস্তাটা বন্ধ আছে, তাই অন্য একটা রাস্তা দিয়ে ওকে আসতে হচ্ছে। শীতের সন্ধ্যা বলে চারিদিকে এমনি অন্ধকার হয়েছিল। তারপর এদিকে আলোর খুব একটা সুবিধা নেই, তাই এদিকে রাস্তাটা আরও বেশি অন্ধকার। এদিকে রাস্তা দিয়ে আসার সময় অদ্রিজার মনে পড়ল এইখানের কোয়ার্টারগুলোতে অনুমিতা থাকতো। সেদিনের পর থেকে ওদের এলাকা থেকে, স্কুল থেকে অনুমিতা নামটা চিরতরে হারিয়ে গেছিল। অদ্রিজা এটাই তো চেয়েছিল, কিন্তু এখন ওর যখনই সেদিনের কথা মনে পড়ে, তখনই বুকের ভেতর একটা চাপা অপরাধ বোধ ওকে কুড়ে কুড়ে খায়। অদ্রিজার একবার মনে হয়েছিল যে ও সবটা গিয়ে অনুমিতাকে জানিয়ে দেবে, কিন্তু সেই সুযোগ ওর কোনো দিন হয়নি। তার আগেই অনুমিতা কোথায় যে হারিয়ে গেল, আর ওর খোঁজ কেউ পেল না। এইসব ভাবতে ভাবতে অদ্রিজা আসছে। এমন সময় কে যেন ওকে ডাকলো, অদ্রিজা। অদ্রিজা পেছন ফিরে দেখল ওর পেছনে একটা মেয়ের অবয়ব। অন্ধকারের জন্য ও মেয়েটির মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু গলার স্বর ওর খুব চেনা লাগছিল। এই অন্ধকারে এইভাবে ওর নাম ধরে কেউ ডাকছে শুনে অদ্রিজা একটু ভয় পেয়ে গেছিল। তাও মনের সাহস এনে ও কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করল, কে? আবার সেই অবয়ব বলে উঠল, আমাকে চিনতে পারছিস না? অদ্রিজা কাঁপা গলায় বলল, না। সে কি রে, তোর আমাকে মনে নেই? আমি তো ভেবেছিলাম তুই জীবনে কোনো দিন আমাকে ভুলতে পারবি না। এবার অদ্রিজা বুঝতে পারল এই মেয়ের অবয়বটি কার। অদ্রিজা বিস্মিত গলায় বলল, অনুমিতা? অনুমিতা হাসি মাখা গলায় বলল, যাক, চিনতে পারলি তাহলে। চিনতে না পারার কি আছে,
তুই অন্ধকারে দাঁড়িয়ে আছিস বলে তোর মুখ দেখতে পাইনি। তোর মুখ দেখতে পেলে আরও আগেই তোকে চিনতে পারতাম। কিন্তু তুই এখানে কি করছিস? এতক্ষণ ওরা দুজনেই একটা জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু এবার অনুমিতা যেন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। ওকে এগিয়ে যেতে দেখে অদ্রিজাও এগিয়ে গেল। অনুমিতা খানিকটা এগিয়ে বলল, কেন রে, আমি কি এখানে আসতে পারি না বুঝি? না না না, সেটা কেন? তবে তুই সেদিনের পর হঠাৎ করে এখান থেকে চলে গেলি কেন? অনুমিতা চলা থামিয়ে বলল, কেন, সেটা কি তুই জানিস না? আবার অদ্রিজার বুকের ভেতরে চাপা আতঙ্কটা তোলপাড় করে উঠল। অদ্রিজার গলা শুকিয়ে এসেছে। ও থামা থামা গলায় বলল, হ্যাঁ, ওই তুই পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছিলি বলে। তাই বুঝি? দৃঢ় কণ্ঠে অনুমিতা জিজ্ঞেস করল। অদ্রিজার একবারের জন্য মনে হলো, তাহলে কি অনুমিতা সব সত্যিটা জানে? অদ্রিজা কিছু বলছে না দেখে অনুমিতা বলল, আমার সেদিনের পর শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, আর লোকজন, স্কুলের টিচাররা আমার মা বাবাকে এত অপমান করেছিল যে ওরা সেগুলো সহ্য করতে পারছিল না। তাই আমরা বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে এখন এখানে যে? এতক্ষণ অনুমিতার কথা শুনে অদ্রিজার মনে হয়েছিল ও একটু বেশি ভাবছে। অনুমিতা যে সেদিন সবটা বুঝতে পেরেছিল সেটা অদ্রিজা নিজেও জানে, কিন্তু তবু নিজের করা এত বড় অন্যায়টা মানতে ওর বড় ভয় হয়। তাই সবসময় ও সেটাকে এড়িয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করে। তাই আজকেও এই বিষয়টা ও এড়িয়ে যেতেই চেয়েছিল। কিছু পুরনো বোঝাপড়া মিটিয়ে নিতে এলাম, না হলে আমি যে শান্তি পাচ্ছি না। অদ্রিজার মনে আবার সে ভয়টা জাকিয়ে বসেছে। অদ্রিজা এবার ক্ষীণকণ্ঠে বলল, কিসের কিসের বোঝাপড়া? তুই কি সত্যিই জানিস না কিসের বোঝাপড়া? মুহূর্তে অদ্রিজার বুকের ভেতরের ঢিপ ঢিপ ভাবটা আরও বেড়ে গেল। অনুমিতা হঠাৎ খপ করে অদ্রিজার হাতটা ধরে বলল, তুই তুই কেন সেদিন আমার সাথে এত বড় অন্যায়টা করেছিলি? আমি তো কোনোদিন তোর কোনো ক্ষতি করিনি, বরং পরীক্ষার আগের মুহূর্ত আমি তোকে সাহায্য করেছি, আর তুই আমার সেই সরলতার সুযোগ নিয়ে আমার সাথে এত বড় অন্যায়টা করলি। অদ্রিজা বুঝল অনুমিতা সবটাই জানে, অথচ সেদিনও কোনোভাবেই কারোর কাছে অদ্রিজার নাম নেয়নি। অদ্রিজা আজকেও কিছুতেই ওর সে অন্যায় মানতে রাজি নয়। অদ্রিজা প্রাণপণে অনুমিতার ঠান্ডা হাতটা ছাড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু কিছুতেই পারল না। অনুমিতার হাতটা একটু বেশি ঠান্ডা। শীতের দিনে অনেকের হাত ঠান্ডা হয় এটা ঠিক, তবে অনুমিতার হাতটা একেবারে বরফ কুণ্ডের মতো ঠান্ডা। অদ্রিজা কিছুতেই ওর হাত ছাড়াতে পারছে না। এটা দেখে অনুমিতা নিজেই ওর হাতটা ছেড়ে দিল। হাত ছাড়া পাওয়া মাত্র অদ্রিজা দৌড়ে নিজের বাড়ির দিকে চলে গেল। দৌড়ে এসে কলিং বেল বাজাতেই অদ্রিজার মা দরজা খুলে দিল। বৈশালী দেখল অদ্রিজা ভীষণ হাঁপাচ্ছে। মেয়েকে এই অবস্থায় দেখে চিন্তায় ওনার ভুরু কুঁচকে গেল। কি হলো অদ্রিজা, তুই এত হাঁপাচ্ছিস কেন? অদ্রিজা হাঁপাতে হাঁপাতে বলল, অনুমিতা অনুমিতা ফিরে এসেছে। অদ্রিজা কোন অনুমিতার কথা বলছে বৈশালী প্রথমে বুঝতে পারল না। তারপর ওর মনে পড়ল অদ্রিজার বন্ধু অনুমিতার কথা। বৈশালী হেসে বলল, বাহ, এ তো ভালো ব্যাপার, ওকে একদিন আমাদের বাড়িতে যা। কত বছর হয়ে গেল ওরা এখান থেকে চলে গেছে, আর তো এখানে থাকেই না। ও নিজের মা যে ওর শত্রুকে ওর বাড়িতে ডাকছে শুনে রাগে ওর মাথাটা গরম হয়ে গেল। অদ্রিজা রেগে ওর মাকে বলল,
খামোকা অনুমিতাকে আমাদের বাড়িতে কেন ডাকতে যাব? তুমি জানো না ওকে স্কুল থেকে বের কেন করে দিয়েছিল? অদ্রিজা ইচ্ছে করে আবার সে কথাগুলো ওর মাকে মনে করিয়ে দিতে চাইল, যাতে আগে যে কারণে সবাই অনুমিতাকে অপছন্দ করত, আবার যেন সবাই সেটা মনে করে ওকে এখনও অপছন্দই করে। অদ্রিজার মা মেয়ের কথা শুনে একটু অবাক হলো। ওর মেয়ে তার পুরনো এক বন্ধুকে নিয়ে এমনি কেন বলছে? অদ্রিজা তো এই ধরনের মেয়ে নয়। তাহলে? মেয়ের দিকে তাকিয়ে বৈশালী বলল, ওইসব কথা কি মনে রাখতে আছে মা? তখন ছোট ছিল তাই ভুল করেছে, এখন সে বড় হয়ে গেছে, এখন আবার তাকে এসব কথা মনে করিয়ে মনে আঘাত দিতে নেই। অদ্রিজা মায়ের কথায় আরও রেগে গিয়ে মায়ের দিকে আঙুল তুলে কিছু একটা বলার জন্য হাত ওপরে তুলতেই বৈশালী ভয়ার্ত কণ্ঠে বলল, হে কি রে, তোর হাত কাটলো কি করে? মায়ের কথা শুনে অদ্রিজা দেখল সত্যি ও ডান হাতের কবজিতে রক্ত লেগে আছে, কিন্তু ওর হাতে কোনো ব্যথা নেই, কোথাও কেটে গেছে বলে ওর মনে পড়ছে না। অদ্রিজা তখনই অন্য হাত দিয়ে ওর ডান হাতের কবজি রক্তটা মুছল, দেখল না ওখানে কোনো আঘাত নেই। এরকম কাণ্ড দেখে বৈশালী নিজেও বেশ অবাক হয়েছে। অদ্রিজা আর কিছু না বলে সোজা ওপরে ওর নিজের ঘরে চলে যায়। ওর ঘরের সাথেই বাথরুম আছে। ঘরে ঢুকে ব্যাগটা চেয়ারে রেখে বাথরুমে গিয়ে ভালো করে হাতটা ধুতে থাকে। কোথায় এতটা রক্তর হাতে লাগলো ভাবতে ভাবতে ওর মনে পড়ল তখন অনুমিতা সজোরে ওর হাতটা ধরেছিল, তাহলে তখনই হয়তো এই দাগটা লেগেছে। বেসিনে জল দিয়ে হাতটা ধোয়ার সময় অদ্রিজা একটা পচা আষ্টে গন্ধ পাচ্ছিল। বাইরে কোনো জায়গা থেকে গন্ধটা আসছে ভেবে ও এত মাথা ঘামায়নি। তারপর বাথরুম থেকে বেরিয়ে পড়ার টেবিলে বসে খেয়াল করলো গন্ধটা এখনও আসছে। গন্ধটা এতটাই উগ্রভাবে আসছিল যে ও কিছুতেই সহ্য করতে পারছিল না। তাই ও গন্ধটা কোথা থেকে আসছে দেখার জন্য ঘরের সবকটা জানালা খুলে খুলে দেখতে থাকে। সবকটা জানালা খোলার পরেও ও গন্ধের উৎস খুঁজে পায় না। তারপর ওর মনে হলো ওর রুমের সাথে লাগোয়া এই বারান্দার কাছে কিছু মরে পচে যায়নি তো। কথাটা ভাবা মাত্রই ও বারান্দার সামনের কাচের শাটারটা খুলে বারান্দায় বেরিয়ে এলো। এই বারান্দায় অদ্রিজা নিজের হাতে অনেক গাছ লাগিয়ে সাজিয়েছে। একটা দোলনাও আছে। যখন ও মন খারাপ লাগে বা পড়াশোনার জন্য মাঝে একটু বিরতি নিতে ইচ্ছে হয় তখন ও এখানে এসে বসে। তাছাড়া মাঝে মাঝে ওই বারান্দায় এসেও পড়ে। অন্যদিন সন্ধ্যায় ও নিজে বারান্দার আলোটা জ্বেলে দেয়, কিন্তু আজকে এত কিছু হয়ে গেল যে ও আলো জ্বালতেই ভুলে গেছে। বারান্দাটা একেবারে রাস্তার ধারে, তাই রাস্তার আলোতে কিছু আলো বারান্দায় এসে পড়ে। সেই আলোতেই অদ্রিজা খেয়াল করলো বারান্দায় ওর দোলনায় কেউ একজন বসে আছে। এমনিতেই বিকেল থেকে ওর সাথে যা যা হচ্ছে তাতেও ভীষণ ভয়ে আছে, তারপর এখন আবার এই কাণ্ড দেখে ওর আরও ভয় লাগে। অদ্রিজা ধীরে ধীরে জিজ্ঞেস করলো, কে কে ওখানে? কারোর কাছে কোনো রকম সাড়া না পেয়ে অদ্রিজা আরেকটু বারান্দার দিকে এগিয়ে গেল। সেই বসে থাকা ছায়ামূর্তিটা যে কোনো মেয়ের সেটাও বুঝল। একটা চুড়িদার ধরনের পোশাক পরে আছে আর একটা হাত দিয়ে অন্য হাতে কিছু একটা জিনিস দিয়ে যেন আঘাত করছে। সে আঘাতের একটা ক্ষীণ শব্দ অদ্রিজা শুনতে পাচ্ছে। অদ্রিজার বুকের ভয়টা কয়েক গুণ বেড়ে গেছে। তাও সাহস করে আবার জিজ্ঞেস করল, কে আপনি? এরপর আস্তে আস্তে ওই ছায়ামূর্তি অদ্রিজার দিকে মুখ ঘোরালো। তার মুখ দেখে অদ্রিজা একটু হলেই পড়ে যেত, কিন্তু সামনে দরজা ছিল বলে ও সেটাকে ধরে নিল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল,
তু- 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 তুই তুই এখানে কি করে এলি? নিশ্চয়ই মা তোকে ডেকেছে। কথাটা শেষ করেই অদ্রিজা ওর মাকে ডাকতে যাবে এমন সময় দোলনা থেকে অনুমিতা নেমে এলো। অদ্রিজার চোখ ওর দিকেই ছিল। অদ্রিজা দেখল অনুমিতার একটা হাতে একটা কম্পাস ধরা আছে আর অন্য হাত দিয়ে রক্ত ঝরছে। দেখেই বোঝা যাচ্ছে যে অনুমিতা কম্পাস দিয়ে ওর অন্য হাতে আঘাত করেছে। ওর অবস্থা দেখে অদ্রিজার মুখ থেকে অস্ফুটে একটা শব্দ বেরিয়ে এলো। তারপর ও দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল আর অনুমিতা একটু একটু করে ওর দিকে এগিয়ে আসতে থাকে। অনুমিতা ওর কাছে এলে ও দেখল অনুমিতার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ওর সারা শরীরে একটু রক্ত নেই, আর হাত দিয়ে রক্ত পড়ে সাদা মার্বেলের বারান্দা ফোঁটা ফোঁটা লাল রক্তে ভরে উঠেছে। অনুমিতাকে একদম সামনের থেকে দেখে অদ্রিজা ভয়ার্ত ক্ষীণ কণ্ঠে বলল, তুই এসব কী করছিস অনুমিতা? আমার বাড়িতে এসে এইসব কেন করছিস? অনুমিতা ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যে হাসি ফুটিয়ে তুলে বলল, আর কত মিথ্যে নাটক করবি অদ্রিজা? কিসের মিথ্যে নাটক? আমি কিছু জানি না। এরপর অনুমিতা ওর হাতে ধরা কম্পাসটা অদ্রিজার মুখের সামনে এনে কঠিন গলায় বলল, এখনো বলবি তুই কিছুই জানিস না? এবার অদ্রিজা আরও ভয় পেয়ে যায়। মুখের সামনে কম্পাস দেখেই ও চোখ দুটো বন্ধ করে দেয়। তারপর কাপা গলে অনুমিতাকে বলে, তুই এসব কী করছিস অনুমিতা? আমার লেগে যাবে। অনুমিতা কম্পাসটা আরেকটু অদ্রিজার মুখের সামনে এনে বলল, আমার তো সেদিন খুব লেগেছিল। সেদিন যখন স্কুলের সব টিচাররা মিলে আমার মা বাবাকে অপমান করেছিল, সেদিন তাদের এর থেকেও বেশি কষ্ট হয়েছিল। আর তুই এই সব কিছু এড়িয়ে ভালো থাকবি? এটা কি করে হয়? সেদিন অন্যায় করলে তুই, আর শাস্তি পাবো আমি আর আমার পরিবার? সেটা তো হতে পারে না। অদ্রিজা বুঝতে পারে যে অনুমিতা সেদিন সবটা বুঝতে পারে, তাও সেদিন চুপ করেছিল। অদ্রিজার বিরুদ্ধে একটা কথাও বলেনি। হয়তো ভেবেছিল অদ্রিজা নিজেই সবটা স্বীকার করবে, কিন্তু সেটা অদ্রিজা না করায় ও এখনও কষ্ট পাচ্ছে। তাই অদ্রিজা একটা ছোট্ট করে ঢোক গিলে অনুমিতাকে বলে, অনুমিতা তুই কম্পাসটা নামা, আমি আমি সব বলছি। ওর কথা শুনে অনুমিতা কম্পাস নামিয়ে দেয়। তারপর অদ্রিজা একটু নিঃশ্বাস নিয়ে বলে, দেখ, আমি সবসময় প্রথম হতে চেয়েছি, কিন্তু তোর জন্য আমি হতে পারিনি। তাই আমি সেদিন এই কাণ্ড করেছিলাম। আমি জানি তুই সেদিন খুব কষ্ট পেয়েছিলি। আমি অনেকবার ভেবেছি তোর কাছে ক্ষমা চাইব, কিন্তু তুই এখান থেকে চলে গেলি, তাই আর ক্ষমা চাওয়া হয়নি। আমি আমি আজকে তোর কাছে ক্ষমা চাইছি। তুই আমাকে ক্ষমা করে দে অনুমিতা। অদ্রিজার কথা শুনে অনুমিতা আরেকবার হাসল, তারপর বলল, এখন এইভাবে একা আমার সামনে ক্ষমা চেয়ে কী হবে? তুই তোর প্রথম পরীক্ষার দিন স্কুলে গিয়ে সব টিচারদের সামনে এই কথাগুলো স্বীকার করবি। অনুমিতার কথা শুনে অদ্রিজা চমকে উঠে বলল, না না, এটা বলিস না, আমি পারবো না। আমার আমার মা বাবা এসব শুনলে খুব কষ্ট পাবে। আর আমার আমার নিজের কী হবে ভাব, আর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তোর মা বাবার কষ্টটা কষ্ট, আর আমার মা বাবার কষ্টটা? তোর ভবিষ্যৎ নষ্ট করবি না, আর
আমার ভবিষ্যৎ যে নষ্ট হলো সেটা? অদ্রিজা কি বলবে বুঝতে পারছে না। ও চুপ করে আছে দেখে অনুমিতা ওকে বারবার করে এই সব কথা সবার সামনে বলার জন্য জোর করতে থাকে, আর অদ্রিজা একভাবে না করতে থাকে। অদ্রিজা একভাবে না করায় অনুমিতা এবার অদ্রিজার হাতটা ধরল। অনুমিতার যে হাতে আঘাত লেগেছিল সে হাতটা অদ্রিজা চোখের সামনে তুলে ধরে বলল, এই আঘাতটা দেখতে পাচ্ছিস? এই আঘাত যখন আমি নিজে নিজেকে দিয়েছি, সেদিন সারা রাত আমি বাথরুমে এইভাবে পড়েছিলাম। আমার প্রিয় এই কম্পাস দিয়েই আমি নিজেকে আঘাত করি। আমার একটা সময় মনে হতো এই কম্পাসটাই আমার শক্তি, এটার জন্য আমি প্রতিবার প্রথম হয়েছি, টিচারদের থেকে অগাধ ভালোবাসা পেয়েছি, আমার মা বাবা আমাকে নিয়ে গর্ব করতে পেরেছে। আর সেদিনের সেই ঘটনার পর আমার মনে হয়েছিল আমি যদি এত ভালো জ্যামিতি না পারতাম তাহলে তুই তো আমার সাথে এইভাবে বদলা নিতিস না, আমার মা বাবার অপমান হতো না, আমাকে কেউ চুরি করে প্রথম হয়েছি বলতে পারতো না। কত লোকে আমাকে, আমার বাড়ির লোকজনদের কত অপমান করেছে, কিন্তু আমি কিছুই বলতে পারিনি। তাই এটা দিয়েই নিজেকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব ঠিক করি, আর যেমনটা ঠিক করি তেমন কাজও করি। রাতে খাবার খাওয়ার পর সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমি বাথরুমে গিয়ে এই কম্পাস দিয়ে নিজের হাতে ঠিক এইভাবে আঘাত করি। কথাটা বলেই অনুমিতা কম্পাসটা নিয়ে নিজের হাতে খচখচ করে শব্দ করে আবার আঘাত করে, আর এই আঘাত দেখে অদ্রিজা ও দু হাত দিয়ে মুখ ঢেকে নেয়। 7 বার 8 বার হাতে আঘাত করার পর অনুমিতা বলে, সারা রাত এই রক্তাক্ত হাত নিয়ে বাথরুমে পড়ে থাকার পর ভোরে বাবা যখন আমাকে বাথরুমে দেখে তখন আমার দেহে প্রাণ নেই বললেই চলে। তবু বাবা আমাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু আমাকে বাঁচাতে পারল না। তারপর মা বাবা এই ঘর ছেড়ে চলে গেলেও আমি পারলাম না। আমি অপমান মাথায় নিয়ে কিছুতেই শান্তি পাচ্ছি না। তুই সবার সামনে সত্যিটা বলে আমাকে অপমান থেকে মুক্তি দে প্লিজ। শেষের কথাগুলো বেশ করুণ গলাতেই বলল অনুমিতা, কিন্তু এত কিছু শোনার পর অদ্রিজার মুখ কালো হয়ে গেছে, অদ্রিজার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অদ্রিজা ভয়ে ভয়ে অনুমিতাকে বলে, তুই বেঁচে নেই? অদ্রিজার এই প্রশ্ন শুনে অনুমিতা একটা বাঁকা হাসি হাসল শুধু। এত কিছু শোনার পরও অদ্রিজার ভয় হলেও মনে কিন্তু অনুমিতার জন্য একটু উদারতা দেখা দিল না। অদ্রিজা কিছুতেই এসব কথা কাউকে বলবে না বুঝতে পেরে অনুমিতার আগে আরেকবার অদ্রিজার হাতটা শক্ত করে ধরল, আর ওর মুখের দিকে ও নিষ্প্রাণ চোখ দুটো নিয়ে তাকিয়ে রইল। অদ্রিজা, এই অদ্রিজা! মায়ের ডাক শুনে অদ্রিজা যেন বাস্তবে ফিরে এলো। ও তখনও বারান্দায় সেই দরজা ধরে বসে আছে। অদ্রিজা দেখল বারান্দায় ও ছাড়া কেউ নেই। এতক্ষণ হয়তো ও কোনো স্বপ্ন দেখছিল, না হলে বাস্তবে এই ধরনের ঘটনা ঘটা কখনোই সম্ভব নয়। আবার নিচ থেকে বৈশালী দেবী অদ্রিজাকে ডাকল। অদ্রিজা এবার নিজের রুমে ফিরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, আর হঠাৎ ওর নিজের শরীরটা কেমন যেন একটু ভারী ভারী লাগছে, মাথাটা একটু ধরেছে যেন। অদ্রিজা ভাবল সারাদিন এত পড়ার চাপ, তারপর আবার এই অনুমিতার উটকো ঝামেলা ঘাড়ে এসে পড়ায় ওর এমন শরীর খারাপ করছে। অদ্রিজা উঠতে গিয়ে খেয়াল করল ও ডান হাতের কবজিতে একটু ব্যথা করছে। অদ্রিজা হাতের দিকে তাকিয়ে দেখল ওর হাতের কবজিতে 5 আঙুলের ছাপ পড়ে গেছে। অদ্রিজার বুকের ভেতরটা আবার ভয়ে শিউরে উঠল। ও আর কিছু না ভেবে সোজা নিচে নেমে গেল। নিচে গিয়ে অদ্রিজা দেখল খাবার টেবিলে ওর বাবা আর মা
ওর জন্য খাবার নিয়ে বসে আছে। সন্ধ্যাবেলা টিউশন থেকে এসে সেই যে অদ্রিজা ওপরে উঠে নিজের ঘরে দরজা বন্ধ করেছে আর খোলেনি। অদ্রিজাকে নিচে নামতে দেখে ওর মা বলল, কী রে তুই, বইয়ে একবার ঢুকে গেলে আর কোনো দিকে হুঁশ থাকে না বল। সন্ধ্যায় এসে আজকে টিফিন করিসনি, সে খেয়াল তোর আছে? অদ্রিজা কোনো কথা বলল না, চুপ করে খেতে বসে গেল। কমলবাবু অদ্রিজাকে জিজ্ঞেস করল, কী রে, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন? ভালো বলেই অদ্রিজা টেবিল থেকে 2টো রুটি আর একটা বাটিতে চিকেন নিয়ে খেতে শুরু করলো। তাড়াতাড়ি করে নিজের খাবার শেষ করে অদ্রিজা উঠে হাত ধুয়ে উপরে চলে গেল। ও সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে যাওয়ার পর কমলবাবু বৈশালীকে বলল, হ্যাঁ গো, অদ্রিজার ডান হাতে কি কিছু হয়েছে? কেন বলো তো? কমলবাবু হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন করলো সেটাই বৈশালী ঠিক বুঝতে পারল না, তাই একটু অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলো। কমলবাবু মুখে এক টুকরো রুটি পরে বললেন, অদ্রিজা আজকে দেখলাম বাঁ হাতে করে খাচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। বৈশালী এতক্ষণ খেয়াল করেনি যে অদ্রিজা কোন হাতে খাচ্ছিল, তাই কমলের কথা শুনে একটু অবাক হয়ে যায়। অদ্রিজার ডান হাতে সত্যিই কিছু হয়েছে কি না জানার জন্য বৈশালী রাতের খাবার খাওয়া শেষ করে ওপরে অদ্রিজার রুমে গেল। এমনিতেও প্রতিদিন রাতে বৈশালী অদ্রিজার জন্য গরম দুধ নিয়ে যায়, তাই আজকে ওটা নিয়ে যাওয়ার অছিলায় অদ্রিজার হাতে কিছু হয়েছে কি না জেনে নিতে হবে। বৈশালী অদ্রিজার ঘরে গিয়ে দরজায় ঠকঠক করে। প্রথমে অদ্রিজা দরজা খোলে না, 3-4 বার দরজা ঠকঠক করার পর অদ্রিজা দরজা খুলে বেরিয়ে এলো। বৈশালী দেখলেও অদ্রিজার চোখে মুখে ক্লান্তির ছাপ, যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত ওর মুখে ছিল না। এত তাড়াতাড়ি এতটা ক্লান্ত হয়ে পড়লো মেয়েটা, চোখের নিচে পুরো কালি পড়েছে যেন। মেয়েকে দেখে প্রথমে একটু ভয় পেয়েছিল বৈশালী, তারপর স্বাভাবিক হয়ে ঘরের দরজা পুরোটা খুলতে গেলে অদ্রিজা পা দিয়ে দরজা আটকে ধরে বলল, কি বলবে? মেয়ের হঠাৎ এই রকম প্রশ্ন শুনে বৈশালীর মুখে একটা বিস্মিত ভাব ফুটে ওঠে। বৈশালীর হাতে দুধের গ্লাসটা দেখে অদ্রিজা নিজেই হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে নিল। তারপর এক চুমুকে পুরো দুধটা শেষ করে আবার গ্লাসটা ওর মায়ের হাতে ধরিয়ে দিল। তারপর দরজাটা ওর মায়ের মুখের ওপর বন্ধ করে দিল। বৈশালী কি বলবে কিছু বুঝতে না পেরে গ্লাসটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। কমলবাবু তখনও বই পড়ছিলেন। স্ত্রীর গুরুগম্ভীর মুখ দেখে বললেন, কি হলো, এরকম মুখটা করে আছো কেন? বৈশালী একটু আগের ঘটে যাওয়া ঘটনা কমলবাবুকে সবটা বলল। সব শুনে কমল হেসে বললেন, ও, এত চিন্তার কি আছে, সামনে পরীক্ষা, হাতে গোনার 12টা দিন, এখন পড়বে না তোর কখন পড়বে, তাই হয়তো পরীক্ষা চাপে এরকম ব্যবহার করছে। কমলের মতো পুরো বিষয়টা বৈশালী এতটা সহজে নিতে পারল না। ওর বারবার মনে হচ্ছিল মেয়েটা ভালো নেই, স্বাভাবিক নেই, কিছু একটা হয়েছে যেটা ওরা কেউ বুঝতে পারছে না। বৈশালী আর কিছু না বলে চুপ করে শুয়ে পড়ে। রাতে বৈশালীর ঘুম ভেঙে যায়। নিচে কিছুর একটা শব্দও পায়। অনেকক্ষণ ধরে কেউ এই লম্বা বারান্দায় হাঁটাচলা করছে বলে ওর মনে হচ্ছিল। তারপর কেউ একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। বৈশালীর মনে হঠাৎ একটা কেমন যেন খটকা লাগে, তাই ও একবার নিচে যাবে বলে ঠিক করে। বৈশালী ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে নিচে যায়। নিচে গিয়ে বৈশালী কোথাও কাউকে দেখতে পেল না। এমনিতেই নিচে নামার সময় ওর একটু ভয় ভয় করছিল। তারপর নিচে এসে কাউকে দেখতে না পেয়ে ওর ভয়টা একটু কমেছিল ঠিকই, কিন্তু গলাটা ওর খুব শুকিয়ে গেছিল। তাই ফ্রিজ থেকে জলের বোতল বের করে ঢকঢক করে বেশ অনেকটা জল খেয়ে ফ্রিজটা বন্ধ করার পর ওর কানে একটা শব্দ এলো।
একটা ধূপ ধূপ শব্দ, তবে কিছুটা থেমে থেমে। কেউ যেন একটা নির্দিষ্ট ছন্দে মেঝেতে পা ঠুকছে। আওয়াজটা ওপর থেকে আসছে। বৈশালীর মনের ভয়টা আবার জাঁকিয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে শব্দটা শুনে বৈশালী বুঝল শব্দটা ওপরের অদ্রিজার ঘর থেকে আসছে। বৈশালী ধীর পায়ে ওপরে উঠে গেল। আস্তে আস্তে বারান্দা পেরিয়ে অদ্রিজার ঘরের সামনে এসে দেখল যে দরজা ভেজানো আছে। ওপরে আসার সময় বৈশালী খেয়াল করেছিল যে আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে। তারপর অদ্রিজার ঘরের বাইরে দাঁড়িয়ে ও নিশ্চিত হয়ে গেল যে আওয়াজটা এখান দিয়েই আসছে। ভেজানো দরজা হালকা হাতে চাপ দিয়ে খুলে গেল। তারপর বৈশাখী যা দেখল তাতে ওর ভয়টা আরো কয়েক গুণ বেড়ে গেল। ও দেখল যে অদ্রিজা ওর পড়ার টেবিলে মাথা ঠুকছে। এতটাই জোরে জোরে ঠুকছে যে সেটার আওয়াজ একেবারে নিচ পর্যন্ত যাচ্ছে। বৈশালী ভয়ে চিৎকার করে অদ্রিজা বলে ডাকতেই অদ্রিজা মাথা টোকা থামিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে পেছন ফিরে তাকিয়ে দেখল দরজার বাইরে বৈশালী দাঁড়িয়ে আছে। বৈশালী দেখল অদ্রিজার কপাল ফেটে গেছে আর সেখান থেকে একটানা রক্ত ঝরছে। বৈশালী দৌড়ে ঘরের ভেতর এসে অদ্রিজাকে চিৎকার করে বলল, এগুলো কি হচ্ছে অদ্রিজা? তুই তোর কপাল ফাটিয়ে ফেলেছিস, সেটা কি তুই দেখেছিস? বৈশালীকে দেখে অদ্রিজার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। অদ্রিজা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বৈশালীর সামনে গিয়ে দাঁড়াতেই বৈশালীর কপালে হাত দিয়ে রক্ত মুছে দিয়ে বলল, ইস, কতটা মাথা কেটে গেছে, এক্ষুনি ওষুধ লাগিয়ে দিতে হবে। কই গো অদ্রিজার বাবা, শুনছো? অদ্রিজা ওর মায়ের হাতটা ধরে বলল, খুব কষ্ট হচ্ছে, তাই না? মেয়ের এই রকম কথার অন্য কোনো মানে হতে পারে বলে ও ভাবেনি, তাই খুব স্বাভাবিকভাবেই ও বলল, হ্যাঁ, হবে না। আমার বাবা মায়েরও সেদিন খুব কষ্ট হয়েছিল। সেদিন তোমার মেয়ের জন্য আমার এর থেকেও বেশি রক্ত বের হয়েছিল। বৈশালীর হাতটা থেমে গেল। ও কিছুক্ষণ অবাক চোখে অদ্রিজার দিকে তাকিয়ে দেখল অদ্রিজার চোখে মুখে অদ্ভুত একটা পরিবর্তন ঘটেছে, তবে সেটা যে কি সেটা বোঝা যাচ্ছে না। হঠাৎ অদ্রিজা ওর হাতটা বৈশালীর মুখের সামনে নিয়ে এসে বলল, এই আঘাতটা কিন্তু তোমার মেয়ে নিজে আমাকে দিয়েছে, তার শাস্তি তোমার মেয়েকে পেতেই হবে। কথাটা বলেই অদ্রিজা অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। বৈশালী চিৎকার করে কমলবাবুকে ডাকলেন, কই গো, শুনছো? মেয়েটার কি হয়ে গেল শুনতে পাচ্ছ? একবার এ ঘরে আসবে। কমলবাবু ঘর থেকে ছুটে এসে ঘুম জড়ানো চোখে অদ্রিজার ঘরে এসে দেখল রক্তারক্তি কাণ্ড। অদ্রিজার কপাল আর বাম হাতের কবজি দিয়ে রক্ত পড়ছে আর ও মেঝেতে অজ্ঞান অবস্থায় লুটিয়ে পড়ে আছে। বৈশালী অদ্রিজাকে কোলে নিয়ে বসে আছে। কমলবাবু এসব দেখে কোনো কথা না বলে সোজা নিজের ঘরে ফিরে এলেন আর ওনাদের ফ্যামিলি ডাক্তার মিস্টার সাহাকে ফোন করলেন। প্রায় 15 মিনিট পর ডাক্তারবাবু এলেন। তখনও অদ্রিজার জ্ঞান ফেরেনি। উনি ইঞ্জেকশন দিয়ে আঘাতের জায়গায় ড্রেসিং করে ওষুধ লিখে দিয়েছেন। ডাক্তারবাবু জানান যে ভয়ের কিছু নেই, আমি ওষুধ দিয়ে দিয়েছি, আজকে রাতে জ্ঞান ফিরবে না, ও আজকে ঘুমাক, কাল সকালে এসে আমি আবার দেখে যাব। তারপর ওর সাথে কথা বলতে হবে, কোথায় কষ্ট হচ্ছে বা কি হয়েছে সবটা শুনে তারপর চিকিৎসা হবে। ডাক্তার নিচে নেমে এসে বসার ঘরে বসলেন। বৈশালী এখনও স্বাভাবিক হতে পারেনি। মেয়ের এই অদ্ভুত আচরণের কারণ ও এখনও বুঝতে পারছে না। তারপর মেয়ের হাতে মাথায় এত আঘাত দেখে ওর মেয়ের জন্য চিন্তা হচ্ছে। এদিকে কমল নিজেও কিছু বুঝতে পারছে না। হঠাৎ মেয়ের এইরকম আঘাতের কারণ যে কি হতে পারে সেটা ও জানে না। নিজের বসার ঘরে বসে ডাক্তার কমলের কাছে যখন অদ্রিজার এই আঘাতের কারণ জানতে চাইল, তখন কমল নিজের চোখে যেটুকু দেখেছে সেটাই বলল। তারপর বৈশালীর দিকে তাকিয়ে থাকলো। বৈশালী চুপ করে বসেছিল।
মিস্টার সাহা বৈশালীর কাছে আসলে কি হয়েছিল জানতে চাইলে বৈশালী পুরো ঘটনাটা বলে। সব শুনে ডাক্তার খুব গম্ভীর গলায় বললেন, আমার যেটা মনে হচ্ছে যে অদ্রিজার এটা মানসিকভাবে ভীষণ চিন্তার কারণেই করেছে। পরীক্ষার আগেও ভীষণ চাপে থাকে সেটা আমরা জানি। হয়তো সেই কারণ থেকেই ও এতটা বেশি চিন্তায় ছিল যে নিজেকে আঘাত করেছে। অনেক মানসিক রোগী এ ধরনের কাজ করে থাকে। ডাক্তার বুঝল মেয়েকে মানসিক রোগী বলায় কমল আর বৈশালী দুজনের চোখে মুখেই একটা পরিবর্তন ঘটেছে, যেটা খুব স্বাভাবিক নয়। ডাক্তার তাড়াতাড়ি করে বললেন, দেখুন এটা ভয়ের কিছু নয়, এটা খুব সাধারণ ব্যাপার। কেউ যখন একভাবে কোনো একটা বিষয় নিয়ে ভাবে বা একটা কাজকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে তখন এই ধরনের মানসিক বিকার ঘটে। আর আমরা সবাই জানি যে অদ্রিজা সারাদিন একভাবে পড়াশোনা নিয়েই থাকে, সেইভাবে কোথাও যায় না। অন্য বছর যদিও আপনারা একটা ট্রিপে যান, এবছর তো ওর মাধ্যমিক পরীক্ষা বলে সেটাও জাননি, তাই হয়তো ওর মধ্যে এই পরিবর্তন ঘটেছে। তবে খুব বেশি চিন্তা করবেন না, এই ধরনের মানসিক অসুস্থতার ক্ষেত্রে ভালো সাইকোলজির চিকিৎসা পেলেই ঠিক হয়ে যায়। আমার চেনা একজন আছে, ওকেই আমি এই বাড়িতে পাঠিয়ে দেব। আমি বরং আজকে উঠি। ডাক্তার বেরিয়ে যাওয়ার পর বৈশালী অনেক কথা কমলকে শোনায়। এটাই তো স্বাভাবিক। অদ্রিজাকে পড়ার চাপ সব থেকে বেশি কমলবাবু দিয়েছেন। এত নাম্বার পেতে হবে, এতক্ষণ পড়তে হবে, এই মাস্টারের কাছে পড়তে হবে, আরও কত কি। আজকে কমল সব অভিযোগ মেনে নিল। সারা রাত দুজনে অদ্রিজার ঘরের চেয়ারে, কখনো সোফায়, কখনো মেঝেতে বসে রাতটা কাটিয়ে দিল। ভোরের দিকে অদ্রিজার জ্ঞান ফিরলে ওরা একটু সচেতন হলো। ডাক্তার আগেই বলেছিল যে অদ্রিজার জ্ঞান ফিরলে কী করতে হবে। অদ্রিজাকে খাবার ওষুধ খাইয়ে দিয়ে বৈশালী ওর কাছেই বসে থাকলো, কিন্তু ওকে কিছু জিজ্ঞেস করলো না। 10টা নাগাদ ডাক্তার সাথে করে আরেকজন ডাক্তারকে নিয়ে বাড়িতে এলেন। মিস্টার সাহার সাথে আসা এই ডাক্তারের বয়স বেশি নয়, এই বছর 35 হবে। মিস্টার সাহা ওর সাথে আসা সাইকোলজি ডাক্তার মিস্টার সেনের সাথে বৈশালীর কমলে আলাপ করিয়ে দিয়ে অদ্রিজাকে দেখতে গেল। অদ্রিজার ভালো মন্দ খবর নিয়ে অদ্রিজাকে বলল, অদ্রিজা, এনার সাথে আলাপ করো, ইনি ডাক্তার সেন। আজকে ও তোমার ট্রিটমেন্ট করবে। আমার একটু হাসপাতালে কাজ আছে, তাই আমাকে বেরিয়ে যেতে হবে। ডাক্তার সাহা আগের থেকে কমল আর বৈশালীকে বলেছিল যে অদ্রিজাকে দেখার জন্য কোন সাইকোলজি ডাক্তার এসেছে সেটা ও যেন জানতে না পারে। জানলে ও আরও মানসিকভাবে ভেঙে পড়বে। ডাক্তার নিজেও অদ্রিজাকে এই আঘাতে নিয়ে কিছুই জিজ্ঞেস করেনি। যা জিজ্ঞেস করা ডাক্তার সেন করবেন। অদ্রিজার ঘর থেকে ডাক্তার সাহেব বেরিয়ে আসার সময় চোখের ইশারায় বৈশালী আর কমলকেও ডাকলেন। ঘর ফাঁকা হয়ে গেলে ডাক্তার সেন একটা চেয়ার টেনে অদ্রিজার বিছানার সামনে বসে হাসি মুখে ওর দিকে তাকিয়ে বলল, তুমি এখন ঠিক আছো অদ্রিজা? অদ্রিজা খুব স্বাভাবিকভাবে ঘাড় নেড়ে হ্যাঁ জানালো। ডাক্তার সেন আবার ওকে জিজ্ঞেস করল, তোমার মাথায় হাতে এই আঘাতগুলো কি করে হলো? অনুমিতা আমাকে মেরেছে। অনুমিতা? সেটাকে? এবার অদ্রিজার মুখে একটা অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। অদ্রিজার মুখে এতক্ষণ একটা বেদনার ভাব ছিল, এখন তার জায়গায় একটা ক্রূরতা ফুটে উঠেছে। অদ্রিজার মুখে একটা বাঁকা হাসি। অদ্রিজা বলল, আমি অনুমিতা। অদ্রিজার গলায় কিছু একটা ছিল যেটা শুনেই গায়ের রক্ত হিম হয়ে যায়। ডাক্তার সেনেরও শরীর একটা শিহরণ খেলে গেল। তিনি এবার অদ্রিজাকে জিজ্ঞেস করলেন, তাহলে অদ্রিজাকে? এবার অদ্রিজার মুখে সেই আগের বেদনাটা আবার ফুটে উঠল। আবার সে ব্যথিত গলায় বলল, আমি। ডাক্তার সেন আবার চমকে উঠলেন। উনি বুঝলেন যে ডাক্তার সাহা একেবারে ঠিক ধরেছিলেন, অদ্রিজা ভীষণভাবে মানসিক অসুস্থতায় ভুগছে। ডাক্তার আরও কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, এমন সময় অদ্রিজা শক্ত করে ডাক্তার সেনের হাতটা চেপে ধরলেন। অদ্রিজা এরকম আচরণে ডাক্তার সেন চমকে গিয়ে অদ্রিজার দিকে তাকিয়ে দেখল অদ্রিজার মুখে আবার সে ক্রূরতা ফুটে উঠেছে। অদ্রিজা বলল,
ডাক্তারবাবু, আপনি চাইলেও অদ্রিজাকে সুস্থ করতে পারবেন না। ও যতদিন না ওর কাজের শাস্তি পাচ্ছে, আমি ততদিন ওকে ছাড়ব না। কিসের শাস্তি? অদ্রিজা আর কিছু বলল না। আবার একটা বাঁকা হাসি হেসে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। ডাক্তার বুঝলেন এখন আর ওকে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে না। এই ধরনের রোগীদের একদিনে বেশি প্রশ্ন করলে হিতের বিপরীত হয়ে যায়। ডাক্তার সেন অদ্রিজার ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। তারপর বৈশালী আর কমলের সাথে কথা বললেন। ডাক্তার সেন অনুমিতার কথা তুলে সে কে জানতে চাইলে বৈশালী অনুমিতার অদ্রিজার বন্ধুত্ব নিয়ে সব বলল। তারপর অনুমিতার পরীক্ষায় টুকলি করা, এই শহর ছেড়ে চলে যাওয়া, সবটা বলল। ডাক্তার জানালেন যে অদ্রিজা মানসিকভাবে খুব ভুগছে, তবে ভয়ের কিছু নেই। ঠিকমতো চিকিৎসা হলে ও একেবারেই সুস্থ হয়ে উঠবে। এরপর ডাক্তার চলে গেলেন। এরপর আরও 1 সপ্তাহ কেটে গেছে। এই 1 সপ্তাহতে অদ্রিজার মধ্যে বিশেষ কোনো পরিবর্তন ঘটেনি। ডাক্তার সেন প্রতিদিন আসে, প্রতিদিন অদ্রিজার সাথে কথা বলে, প্রতিদিন অদ্রিজার কাছ থেকে একটু একটু করে অনুমিতার ব্যাপারে উনি জানতে পারেন। উনি কোনোভাবেই অদ্রিজার শারীরিক বা মানসিক কোনো পরিবর্তন করতে পারলেন না। পরীক্ষার আগের দিন ডাক্তার সেন অদ্রিজার কাছে এলে অদ্রিজা ক্ষীণ কণ্ঠে বলল, আপনাকে আর আসতে হবে না ডাক্তার। ডাক্তার সেন জিজ্ঞাসু দৃষ্টিতে অদ্রিজার দিকে তাকিয়ে আছে দেখে অদ্রিজা আবার বাঁকা হাসি হেসে বলল, আমি এখন ঠিক আছি। ডাক্তার এবার একটু হেসে বললেন, এমনিতেও তোমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি আসবও না। তোমার পরীক্ষার পর আমি আবার তোমার সাথে গল্প করতে আসব। পরীক্ষার এই কয়েকটা দিন অদ্রিজার মধ্যে বিশেষ কোনো শারীরিক অসুবিধা হয়নি দেখে ওর মা বাবা বেশ নিশ্চিন্ত হয়ে আছে। অদ্রিজা মাথায় আর হাতে ব্যান্ডেজ বেঁধেই পরীক্ষা দিতে গেছে। কমল আগেই স্কুলে বলে রেখেছিল যে অদ্রিজার শরীর ভালো নেই, তাই ওকে যেন একটু দেখাশোনা করা হয়, কোনো অসুবিধা হলে যেন ওনাকে ফোন করা হয়। কিন্তু এই কয়েকটা পরীক্ষার দিনে অদ্রিজার কোনো অসুবিধা হয়নি। কমল আর বৈশালী দুজনেই অদ্রিজাকে গাড়ি করে স্কুলে দিয়ে যায়, তারপর আবার নিয়ে আসে। কিন্তু শেষ পরীক্ষার দিনে অদ্রিজা স্কুল থেকে কমলবাবুকে ফোন করে জানানো হলো অদ্রিজার শরীর খুব খারাপ করেছে, ওনারা যেন যত তাড়াতাড়ি সম্ভব হয় চলে আসে। কমলবাবু আর বৈশালী তাড়াতাড়ি করে স্কুলে এসে হেড ম্যামের অফিসে গিয়ে জানতে পারল অদ্রিজাকে সিক রুমে রাখা হয়েছে। ম্যামের কাছে ওনারা জানতে পারেন যে অদ্রিজা হাফ পরীক্ষা দিয়ে ঝিমাতে থাকে আর মুখ দিয়ে কিছু একটা অদ্ভুত শব্দ করছিল। পরীক্ষা হলে যে টিচার গার্ড দিচ্ছিল তিনি অদ্রিজার কাছে গিয়ে ওকে কি হয়েছে জিজ্ঞেস করাতে অদ্রিজা বলে ওর মা বাবাকে ফোন করতে। তারপর ওর অঙ্ক খাতা ছেড়ে কুচি কুচি করে দেয়। অদ্রিজার মা বাবা এবং হেড ম্যাম সিক রুমের কাছে এসে দেখল সিক রুমের বিছানায় চুপ করে মাথা নামিয়ে অদ্রিজা বসে আছে। বৈশালী ঘরে ঢুকেই অদ্রিজার কাছে যেতেই অদ্রিজা এক ধাক্কায় বৈশালীকে দূরে ঠেলে দিল। তারপর ও মুখ তুলে তাকালো। এত জোরে ধাক্কা সামলাতে না পেরে বৈশালী মাটিতে পড়ে গেল। কমলবাবু তাড়াতাড়ি করে ওকে তুলে ধরতেই ওরা অদ্রিজার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল অদ্রিজার অসুখটা আবার শুরু হয়েছে। বাড়ি থেকে সুন্দর করে বেঁধে আসা চুলের বাঁধন খুলে দিয়েছে। অদ্রিজার চোখে মুখে আবার সে ক্রোধদৃষ্টি। হেডম্যাম অদ্রিজাকে জিজ্ঞেস করল, অদ্রিজা কি হয়েছে তোমার? অদ্রিজা ওর ভারী গম্ভীর গলায় বলল, আমি অদ্রিজা নই, আমি অনুমিতা। কথাটা শুনে রুমের ভেতর এবং বাইরে থেকে উকি মারা শিক্ষক শিক্ষিকাদের মুখ ভয়ে কুঁচকে গেল। সবার কপালে চিন্তার ছাপ স্পষ্ট। অদ্রিজা আবার বলল, আমি অনুমিতা ম্যাম, আমাকে আপনার মনে আছে? অদ্রিজার চোখে জল। হেড ম্যাম মাথা নেড়ে হ্যাঁ জানালেন। অদ্রিজা আবার বলল, আমি আজকে
কয়েকটা সত্যি কথা বলবো বলে এখানে এসেছি, না হলে আমি যে মরেও শান্তি পাচ্ছি না। এই কথা শুনে ভয়ে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল। যারা ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল তারা সবাই কয়েক পা করে পেছনে পিছিয়ে গেল। হেড ম্যামের চোখেও জল। উনি ধীর গলায় বললেন, তুমি মারা গেছো অনুমিতা? হ্যাঁ ম্যাম, আপনারা কেউ তোমাকে বাঁচতে দিলেন না। আমরা বাঁচতে দিলাম না মানে? যে মেয়েটা সমস্ত উপপাদ্য সম্পাদ্য নিজেই করতে পারত, ক্লাসে বোর্ডে গিয়ে করে, সেই মেয়ে পরীক্ষার হলে নিজের জানা উপপাদ্য কাগজে লিখে নিয়ে গিয়ে দেখে দেখে কী করে করতে পারে ম্যাম? আপনাদের কারোর এতটুকু বোঝার বুদ্ধি তখন ছিল না? লজ্জায় হেড ম্যাম সহ অন্যান্য সমস্ত টিচাররা মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। অদ্রিজা আরও বলল, কোনো রকম প্রমাণ খোঁজার চেষ্টা না করে আপনারা আমাকে আর আমার পরিবারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাদের দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করে দিলেন। আর এমন শাস্তি দিলেন যে আমি আর বেঁচেই থাকতে পারলাম না। আমার মা বাবাকে এত অপমান করলেন যে ওনারা লজ্জায় অপমানে মাথা তুলতে পারল না। আমি সব কিছু ছেড়ে চলেই গেছিলাম, কিন্তু আমার ওপর হওয়া এই অন্যায়ের বোঝা নিয়ে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। আর যে দোষ করলো সে ভালো হয়ে প্রতি বছর স্কুলে প্রথম হয়ে সবার প্রিয় ছাত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কি করে হতে পারে? এবার অনুমিতার অদ্রিজার ওপর আঘাত আনার কারণ কমল আর বৈশালী বুঝতে পারে। তারা বুঝতে পারার পর থেকে লজ্জায় অপমানে একেবারে মাটিতে মিশে যেতে থাকে। ওদের মেয়ে একসময় এত বড় অন্যায় করেছে। অদ্রিজা আবার বলে, আমি অদ্রিজার কোনো ক্ষতি চাই না। আমি ওকে নিজের মুখেই সবটা স্বীকার করতে বলেছিলাম, ও রাজি হলো না। তাই আমাকে এইভাবে সবার সামনে সব সত্যিটা জানাতে হলো। আমি ওর প্রথম পরীক্ষাগুলোতে কিছুই করিনি যাতে ও ভালো করে পরীক্ষা দিতে পারে। ও অঙ্কের বেশি নাম্বারের জন্যই আমার সাথে এত বড় অন্যায়টা করেছিল। তাই আমি চেয়েছিলাম এই পরীক্ষা আমি ওকে দিতে দেব না। আমি জানতাম অনুমিতা, তোমার মতো মেয়ে এমন কাজ করতে পারে না, কিন্তু সেদিন আমরা কোনো রকম খোঁজ না নিয়ে, প্রমাণের অপেক্ষা না করে তোমার ওপর খুব বড় অন্যায় করেছি। তার জন্য আমরা সবাই দোষী। তুমি একা অদ্রিজাকে শাস্তি দিও না। আর ওকে আমরা টেস্ট পরীক্ষায় পাশ করাবো না, অঙ্কে তো করাবোই না। তুমি এবার খুশি তো? অদ্রিজা এবার ব্যস্ত হয়ে বলল, না না, আমি সেটা চাই না। আমি চাই আপনারা আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। সবাই জানুক অনুমিতার নাম্বারের জন্য টুকলি করেনি। ওর বাবা মা ওকে বাজে শিক্ষা দেয়নি। আমার মতো আর কোনো অনুমিতা যেন এইভাবে অন্যায়ের শিকার না হয়। সেখানে উপস্থিত সকলের চোখেই জল। হেডম্যাম বললেন, তোমায় আমি ক্ষমা করার কে? তুমি আমায় ক্ষমা করো অনুমিতা। আমার কারণে আজ তোমার এই অবস্থা। তুমি আর নিজেকে কষ্ট দিও না। তুমি এবার এসো, তোমার ওপর হওয়া অন্যায়ের বিচার এবার আমি নিজে করব। হেডম্যামের কথা শেষ হতেই অদ্রিজা মেঝেতে লুটিয়ে পড়ল। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর হেডম্যাম, অদ্রিজা, কমল আর বৈশালী মিলে অনুমিতার মা বাবা এখন যেখানে থাকে সেখানে গিয়ে পুরো বিষয়টা জানায়। অদ্রিজা, কমল, বৈশালী এমনকি হেড ম্যাম পর্যন্ত অনুমিতার মা বাবার কাছে ক্ষমা চায়। অনুমিতার মা বাবা খুব ভালো মানুষ, তাই ওনারা এদের সহজেই ক্ষমা করে দেয়। নিজের মেয়ের জন্য আরেকবার ওই মা বাবার মন কান্নায় ভিজে যায়। তারপর সবাই মিলে একটা শুভ দিন দেখে অনুমিতার আত্মার শান্তি কামনা করে পুজো করে। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আর আপনার লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চাইলে আমাদের মেল আইডিতে অবশ্যই মেল করবেন। আমাদের মেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে আসি,
ভালো থাকুন, সুস্থ থাকুন।